গল্পের ক্যারাভান ইউটিউব চ্যানেলে আপনারা এতদিন ধরে শুনছিলেন দস্যু মোহন সিরিজের কারাগারে মোহন। আজ এর শেষ পর্ব শুনবেন। দস্যু মোহন সিরিজের এই গল্পগুলির অভিনবত্ব আমাদেরকে ভাবায়। আপনাদের কাছে অনুরোধ, শুনে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। টান টান উত্তেজনা আর বুদ্ধিদীপ্ত বয়নের এক অদ্ভুত মিশ্রণ এই গল্পগুলি। আজ শেষ পর্ব শুরু হচ্ছে কারাগারে মোহন। বিচারকের জরুরি আহ্বানে সকলে আসিয়া উপস্থিত হইলেন। মিস্টার লিঙ্গম ও সুপার বন্দীকে অতি নিপুণভাবে পরীক্ষা করিয়া উভয়ে এক বাক্যে কহিলেন, বন্দীর সঙ্গে মোহনের আশ্চর্য রকম সাদৃশ্য থাকলেও বন্দী মোহন নয়। বিচারক বিস্ময়ে স্তম্ভিত হইয়া রহিলেন। পরে চিৎকার করিয়া কহিলেন, তবে এ লোকটা কে? কোথা হইতে এলো? জেলের মধ্যে মোহনের স্থান দখলই বা করল কি প্রকারে? অবশেষে জেলের দুইজন ওয়ার্ডার বন্দীকে পরীক্ষা করিয়া আদালত কক্ষের সকলকে বিস্মিত করিয়া কহিল, বন্দী দস্যু মোহনই বটে। কিন্তু তাহাদের মধ্যে একজন প্রায় সঙ্গে সঙ্গেই পুনরায় কহিল, আমার মনে হয় এই বন্দী মোহন। বিচারক ক্রোধে ফাটিয়া পড়িয়া কহিলেন, তোমার মনে হয়? এ কথার অর্থ কি? ওয়ার্ডার কহিল, প্রায় 2 মাস আগে বন্দীকে উপরের সেল থেকে নিচের সেলে এক রাত্রিরে বদলি করা হয়। প্রকৃতপক্ষে আমি বন্দীকে ভালো করে কখনো দেখিনি। গত 2 মাস কাল বন্দী দ্বারের দিকে পিছন ফিরে দেওয়ালের দিকে মুখ করে শুয়ে শুয়ে সময় কাটিয়েছিল। বিচারক হতাশ স্বরে কহিলেন, কিন্তু এই 2 মাসের পূর্বে বন্দী কোথায় ছিল? তার আগে ওপরের 50 নম্বর সেলে ছিল। জেলের সুপার কহিলেন, মোহন তার পলায়ন করবার ইচ্ছে ঘোষণা করার পর আমরা সাবধান হবার জন্য তার সেল বদল করেছিলাম। বিচারক কঠিন মুখে কহিলেন, আপনি জেলের সুপার, সুতরাং আপনার কর্তব্য ছিল শেষের 2 মাস বন্দীর ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা। সুপার নত মুখে কহিলেন, বন্দী এমন শান্তভাবে ছিল যে আমার উপস্থিতির কোনো কারণই ঘটেনি। বিচারক কহিলেন, আর এই লোকটা কি সেই লোক নয় যাকে আপনার জিম্মায় রাখা হয়েছিল? অর্থাৎ এই লোকটাই কি দস্যু মোহন নয়? না স্যার। তবে কে? জেলের সুপার নতমুখে কহিলেন, তা জানি না হুজুর। বিচারক ক্ষণকাল নীরব থাকিয়া কহিলেন, তাহলে এই দাঁড়ায় যে 2 মাস আগে এই লোকটাকে পরিবর্তন করে মোহন পালিয়েছে। কিন্তু তেমন ব্যাপার সম্ভব হলো কি প্রকারে আপনি বলতে পারেন? না, আমি পারি না হুজুর। বিচারক ক্ষুব্ধ ও হতাশ দৃষ্টিতে ক্ষণকাল জেলের কর্মচারীদের মুখের উপর চাহিয়া বন্দীকে কহিলেন, বন্দী, কবে থেকে তুমি জেলের মধ্যে রয়েছ? আমাদের কি বলতে পারো না? বিচারকের কণ্ঠে হতাশ স্বরের কোমল স্পর্শ বন্দীকে যেন সচেতন করিয়া তুলিল। তাহার তন্দ্রাচ্ছন্ন ভাবটা যেন ধীরে ধীরে অন্তর্হিত হইতে লাগিল। কিছু সময় প্রাণপণ চেষ্টা করিয়া বন্দী ভাঙা ভাঙা স্বরে প্রশ্নের পর প্রশ্নের উত্তরে যাহা কহিল তাহা সংক্ষেপে এই যে, প্রায় 2 মাস পূর্বে 5 আইন ভঙ্গ করার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করিয়া কোয়ার্টারে লইয়া যায়। তারপর তাহার 8 আনা জরিমানা করা হয়। সে জরিমানা দিয়া যখন পুলিশ অফিস হইতে চলিয়া আসিবার জন্য উঠানে পা দিয়াছে, তখন 2 জন পুলিশ অফিসার কোথা হইতে ছুটিয়া আসিয়া হির হির করিয়া টানিতে টানিতে তাহাকে জেলের ভ্যানে তুলিয়া দেয় এবং জেলে আনিয়া একটা ঘরে বন্দি করিয়া রাখে। সেই দিন হইতে সে ভালো খাবার খাইতে পাইতেছিল, ঘুমাইবার অফুরন্ত সময় পাইতেছিল। সুতরাং সে কাহারও কাছে তাহাকে কি জন্য বন্দি করিয়া রাখা হইয়াছিল জিজ্ঞাসা করে নাই, বা কোনো অভিযোগও করে নাই। সে বেশ সুখেই ছিল সেখানে। এই অবধি বলিয়া বন্দী পুনরায় ঘুমের ঘোরে আচ্ছন্ন হইয়া উঠিল এবং জড়িত স্বরে ঢুলু ঢুলু চক্ষে বিচারকের দিকে চাহিয়া বলিল, সে অনেকক্ষণ ঘুমাইতে পায় নাই। আজ যেন তাহাকে শীঘ্র শীঘ্র জেলে পাঠাইয়া দেওয়া হয়, এই তাহার স্বনির্বন্ধ অনুরোধ।
আদালত গৃহের জনতা উচ্চ হাস্যধ্বনিতে ভাঙিয়া পড়িল এবং বিচারক শুনানি অন্য দিনের জন্য স্থগিত রাখিয়া আদালত বন্ধ করিয়া দিলেন। জনতা দস্যু মোহনের জয়ধ্বনি করিতে করিতে বাহির হইয়া পড়িল। দস্যু মোহনের প্রত্যাশিত পলায়ন কাহিনীতে সারা ভারতবর্ষে উচ্চ প্রশংসা কলরবুত্থিত হইল। সংবাদপত্র সমূহ এই আশ্চর্য কাহিনী অবলম্বন করিয়া সত্য, অর্ধসত্য, কল্পিত, রোমহর্ষণকারী বিবরণ সমূহ প্রকাশিত হইতে লাগিল। সর্বসময়ে, সর্বস্থানে, সর্বলোকের মুখে দস্যুমোহনের অলৌকিক অপরূপ কাহিনী নানা শাখা প্রশাখায় পল্লবিত হইয়া বৃহৎ মহীরুহে পরিণত হইল। জনসাধারণ যখন দস্যুমোহনের বীরত্ব কাহিনীর স্বপ্নে মশগুল, তখন মাদ্রাজের জেল কর্তৃপক্ষ এবং পুলিশ কর্তৃপক্ষ তাহাদের সমস্ত শক্তি লইয়া এই অভিনব ব্যাপারের সমাধানে ঝাঁপাইয়া পড়িলেন। অনুসন্ধানে প্রকাশ পাইল 2 মাস আগে নীলকমল দে নামে একটা লোককে পুলিশ কোর্টের 5 আইন ভঙ্গ করার জন্য 8 আনা জরিমানা করা হইয়াছিল। লোকটা প্রথম দিনে জরিমানা না দিয়া 1 রাত্রি পুলিশ হাজতে বাস করে, কিন্তু পরদিন অপরাহ্নে জরিমানা প্রদান করায় বেলা 2 ঘটিকার সময় তাহাকে ছাড়িয়া দেওয়া হয়। এই বিবরণী পুলিশ অফিসের রেকর্ড হইতে পাওয়া গেল। আরও প্রকাশ পাইল যে ওই দিন বেলা 2 ঘটিকার অব্যবহিত পরেই মোহনকে শেষবারের মতো পরীক্ষা করিয়া জেল ভ্যানে করিয়া পুলিশ অফিস হইতে আনয়ন করা হয় এবং সেই অবধি সে নিম্ন সেলে স্থানান্তরিত হইয়াছে। কিন্তু ইহা কি সম্ভব যে উক্ত দিনে পুলিশ অফিসে যে ওয়ার্ডাররা মোহনের সহিত গমন করিয়াছিল, তাহারা নীলকমলের সহিত মোহনের সাদৃশ্যের জন্য এই নিদারুণ ভুল করিয়াছে? তাহারা কি প্রতারিত হইয়াছে? ইহাও কি সম্ভব হইতে পারে? ওয়ার্ডারগণের দীর্ঘ বৎসরের আনুগত্যে এরূপ ভুল কখনো সম্ভব হইতে পারে কি? এইসব চিন্তা কর্তৃপক্ষের মন আলোড়িত করিয়া তুলিল। কর্তৃপক্ষ নানা পথে অনুসন্ধান করিতে লাগিল। মোহনের ভীষণ শত্রু মিস্টার বেকার দিবা রাত্র নানা সমস্যার ভিতর দিয়া অগ্রসর হইতে লাগিলেন। তিনি হিন্দু পত্রিকার সম্পাদকের সহিত সাক্ষাৎ করিয়া একজন লোক যে তাহাকে একখানি কার্ড দিয়া গিয়াছিল, সেই কার্ডটি দেখিতে চাইলেন। সম্পাদক মহাশয় মিস্টার বেকারকে সমাদরে অভ্যর্থনা করিয়া বসাইয়া টেবিলের ড্রয়ার হইতে কার্ডখানি বাহির করিয়া তাহার হাতে দিলেন। মিস্টার বেকার দেখিলেন কার্ডে লেখা আছে, দস্যু মোহন তাহার প্রতিজ্ঞা রক্ষা করে। মিস্টার বেকারের মুখে মৃদু হাসি ফুটিয়া উঠিল। তিনি অস্ফুট কণ্ঠে কহিলেন, আমি স্বীকার করছি, তা করে। সম্পাদক মহাশয় কহিলেন, ঠিক ওখানেই আপনাদের পরামর্শে দস্যু মোহনের নামে অমন একখানা প্রবন্ধ লিখতে গিয়েছিলাম। মিস্টার বেকার, আমার যে দিনের আহার রাতের ঘুম 2 অন্তরিত হয়েছে। যে ব্যক্তি আপনাদের দুর্গ থেকে এমন অবহেলায় বেরিয়ে আসতে পারে, সে ব্যক্তি আমার মতো একজন নিরীহ লোককে যে হাসতে হাসতে খুনও করতে পারে, তাতেও আমার সন্দেহ নেই। মিস্টার বেকার কহিলেন, আপনি পুলিশ পাহারার বন্দোবস্ত করেছেন তো? সম্পাদকের মুখে করুণ হাসি ফুটিয়া উঠিল। তিনি কহিলেন, আপনার মুখে ব্যঙ্গ শোভা পায় না মিস্টার বেকার। যে সমস্ত পুলিশ ফোর্সকে তুচ্ছ জ্ঞান করে প্রেসিডেন্সি জেল থেকে পূর্বে ঘোষণা করে বার হয়ে আসে, তার হাত থেকে আমাকে রক্ষা করার জন্য এই আপনার 2-4 জন পুলিশ পাহারার কি বা মূল্য আছে মিস্টার বেকার? তার চেয়ে মোহনের দয়ার উপর নিজেকে ফেলে রাখা শতগুণে ভালো। আমি তাই করেছি। মিস্টার বেকারের মুখে সলজ্জ হাসি ফুটিয়া উঠিল। তিনি কহিলেন, সেই ভালো। আমি যতদূর জানি, মোহনের নিকট যে বশ্যতা স্বীকার করে, তার কোনো অনিষ্ট সে করে না। তা করতে সে ঘৃণা প্রকাশ করে। সম্পাদক মহাশয়ের মুখে আশার আলো ফুটিয়া উঠিল। তিনি কহিলেন, এমন একটা লোক যে কেন অমন একটা পথে গেল কে জানে বাবা। মিস্টার বেকারের উচ্চাঙ্গের আলোচনা তত্ত্ব শুনিবার মতো পর্যাপ্ত সময় ছিল না। তিনি সম্পাদকের নিকট হইতে বিদায় লইলেন এবং যাইবার সময় মোহন লিখিত কার্ডখানি লইয়া গেলেন। পরে কার্ডে লিখিত হস্তাক্ষর পরীক্ষা করিয়া জানা গেল, তাহা মোহনের স্বহস্তে লিখিত অক্ষর। সুতরাং সমস্যার আরও একটি জটিল গ্রন্থি লাগিয়া গেল। সমস্যা সমাধানের পথে অগ্রসর হইল না।
কমিশনারের কক্ষে জেল সুপার মিস্টার বেকার এবং ম্যাজিস্ট্রেট লিঙ্গম একদিন সমবেত হইয়া আলোচনা করিতেছিল। কমিশনার কহিলেন, আমি বুঝতে পারছি না, এটা কি মোহনের পূর্ব আয়োজিত প্ল্যান না আকস্মিক ঘটনার যোগাযোগ? আপনার কি ধারণা মিস্টার বেকার? মিস্টার বেকার কহিলেন, আমি যেমন ঘনিষ্ঠভাবে মোহনকে জানি, তাতে অন্তত একটা লোক আকস্মিক দৈব কি অদৃষ্টের উপর নির্ভর করে কোনো কাজ করে না, আর সেই লোক হচ্ছে মোহন। আপনারা কুমার নিত্য বিক্রমের প্রাসাদে চুরির কথাই চিন্তা করুন। এমন কোনো দৈব নেই যা কুমারের ভূগর্ভস্থ লৌহ কক্ষ হতে অমূল্য মূল্যের সম্পদ হরণ করার সুযোগ দিতে পারত। বহু চিন্তা করে মোহন যে অভিনব আয়োজন করেছিল তা একমাত্র মোহনের পক্ষেই সম্ভব। তাছাড়া এক্ষেত্রেও যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, দেখতে পাবেন কোনো দৈব বা আকস্মিকতার কোনো চিহ্নই কোনো স্থানে নেই। পুলিশ ম্যাজিস্ট্রেট মিস্টার লিঙ্গম কহিলেন, আপনি বুঝিয়ে দিন মিস্টার বেকার। মিস্টার বেকার কহিলেন, বেশ, প্রথমত নীলকমলের কথা ধরুন। মোহনের নিজের মতো সাদৃশ্য আছে। এমন একটা লোককে খুঁজে বার করতে তাকে, অর্থাৎ তার আদেশে তার সহচরদের যে ভীষণ বেগ পেতে হয়েছে, তা আমরা সম্যক রূপে জ্ঞাত না হলেও অনুমান করতে পারি। তারপর প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় বিবেচনা করা হয়েছে। মোহন পূর্বাহ্নে নিশ্চয়ই জানতে পেরেছিল। হয়তো আপনি, ম্যাজিস্ট্রেটের দিকে চাহিয়া মিস্টার বেকার বলিতে লাগিলেন, হয়তো আপনি কোনো বিরক্তিকর মুহূর্তে এমন কথা মোহনের সাক্ষাতে আপনার নিম্নপদস্থ কর্মচারীদের বলেছিলেন যে আগামী শনিবার দিন জেরা শেষ করে সোমবার রিপোর্ট দাখিল করতে। হয়তো তা শুনে শুক্রবার দিন নীলকমলকে দিয়ে এমন একটা তুচ্ছ অপরাধ সংগঠন করায় যার দরুন সামান্য কিছু জরিমানা হতে পারে। মিস্টার বেকার একটু দম লইয়া বলিতে লাগিলেন, এখানে লক্ষ্য করার বিষয় হলো যে নীলকমলের ৮ আনা জরিমানা হয়। জরিমানা দেবার অর্থ তার কাছে থাকা সত্ত্বেও সে শেষ পর্যন্ত হাজতবাসী বেছে নেয় এবং অপরাহ্নে জরিমানা প্রদান করে সে মুক্তি গ্রহণ করে। এইসব আলোচনাকালে আমি মোহনের তীক্ষ্ণ দূরদৃষ্টি দেখে মুগ্ধ হয়ে যায়। ওর কাজের একটুকু বিশেষত্ব এই যে যদি ওর আয়োজন মতো কোনো কিছু একটা কাজ কেউ না করে, তবে সমস্ত কিছু পণ্ড হয়ে যাবে। আর প্রত্যেকটি পার্ট প্রত্যেকে ঠিকভাবে অভিনয় করলে ঠিক ঘড়ির মতো কাঁটায় কাঁটায় সফলতা নিয়ে আসবে। কমিশনারের মুখ দিয়া সহসা বাহির হইল, এমন একটা লোক যদি সৎপথে থাকতো তাহলে জগতের অনেক উপকার হতো। এখন নীলকমলকে নিয়ে কি করা যায় মিস্টার বেকার? মিস্টার বেকার কহিলেন, নীলকমলের অতীত ইতিহাস যেটুকু পাওয়া গেছে তাতে আমরা শুধু এটুকু জানতে পেরেছি যে ও বাংলার বর্ধমান জেলার একটা গণ্ডগ্রামের লোক। অল্প বয়সে আত্মীয় স্বজন হারা হয়ে ভবঘুরে জীবন যাপন করে। ভারতের নানা স্থানে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে ঘুরে বেরিয়েছে। গত ৩ বছরের মধ্যে নীলকমল যে কোথায় ছিল, কি করে জীবিকা অর্জন করেছে, কিছুই জানা যায়নি। মিস্টার লিঙ্গম কহিলেন, স্পষ্টতই দেখা যাচ্ছে সে মোহনের আশ্রয় পেয়েছিল। আর তা যদি সত্য হয়, তবে নীলকমল যে মোহনের একজন সহকারী তাতে বিন্দুমাত্র সন্দেহ থাকে না। মিস্টার বেকার কহিলেন, তা আনুমানিক সত্য, কিন্তু অনুমানের উপর নির্ভর করে আমরা তাকে সাজাও দিতে পারি না বা অনির্দিষ্টকাল জেলের মধ্যে আটকে রাখতেও পারি না। পারি কি স্যার? না, পারি না। কিন্তু আমাদের সমস্যা অমীমাংসিত রয়েই যায়। অসম্ভব ক্ষমতাশালী দস্যু মোহন এমন কিছু রেখে যায়নি যা অনুসরণ করে আমরা তার সন্ধান করতে পারি। মিস্টার বেকারের মুখে মৃদু হাসি ফুটিয়া উঠিল। তিনি কহিলেন, মোহনের বিশেষত্ব এইটুকু স্যার, আর একমাত্র এই কারণেই তাকে খুঁজে বার করার প্রচেষ্টা আমি ছেড়ে দিয়েছি। ম্যাজিস্ট্রেট লিঙ্গম সবিস্ময়ে কহিলেন, ছেড়ে দিয়েছেন? মিস্টার বেকার কহিলেন, তাছাড়া সময় বাঁচাবার পন্থা আমার জানা নেই। হিন্দুর সম্পাদককে দেওয়া কার্ডখানার তারিখ দেখে বোঝা যাচ্ছে যে মোহন মাত্র 4 দিন পূর্বেও এই শহরে ছিল। একমাত্র ভগবানই বলতে পারেন এখনো সে এই মাদ্রাজে আছে কিনা।
খুব সম্ভবত আছে, কিন্তু কোথায় আছে, কি বেশে আছে, তা অনুমান করা একেবারে অসম্ভব। এমন হওয়াও এতটুকু বিচিত্র হবে না যদি পরে প্রকাশ পায় যে কমিশনার সাহেবের একজন চাপরাশি ছদ্মবেশে সেই অফিসেই কয়েকদিন কাটিয়ে গেছে। শ্রোতা কয়টির মুখে উদ্বেগের ছায়াপাত হইল। জেলা সুপার কহিলেন, মোহন যে দোষকর তাতে তো কোনো সন্দেহ নেই। মিস্টার বেকার কহিলেন, গতবার যখন জেলে কুমার নিত্যবিক্রমের চুরির কেসের জন্য মোহনের সঙ্গে দেখা করি, সে গর্ব করে সেদিন ঘোষণা করেছিল যে আমি আগামী বুধবারে আপনার সঙ্গে ব্রডওয়ে হোটেলে বসে আহার করব। যদিও আমি তার সেই দম্ভ বিশ্বাস করিনি, তবু আমি নির্ধারিত দিনে যে ব্রডওয়ে হোটেলে গিয়েছিলুম তা স্বীকার করতে আমার লজ্জা নেই। আর এই দম্ভটুকু সে বিশেষ বিবেচনা করেই যে করেছিল তা যে একান্ত অর্থহীন নয়, আমি এখন বেশ পরিষ্কার বুঝতে পারছি। কমিশনার কহিলেন, বুঝিয়ে বলুন মিস্টার বেকার। মিস্টার বেকার মৃদু হাস্যে কহিলেন, ওটা তার একটা ভীষণ চাল স্যার। কারণ আমি যখন দেখলুম যে মোহন বৃথা দম্ভ করছিল, তার প্রতিজ্ঞা রাখতে পারেনি, তখন আমার মনে সততই এই চিন্তা উদয় হয়েছিল যে মোহনের দ্বিতীয় দম্ভপূর্ণ ঘোষণা যে সে বিচারের সময় আদালতে উপস্থিত হবে না, তাও একটা মিথ্যা দম্ভ। ফলে তার কথা আমি বিশেষ গুরুত্বভাবে নিতে পারিনি। সত্য কথা বলতে কি, আমি তাকে উপেক্ষা করেছিলাম। আর আমি তার ভ্যানে পূর্বের মতো পুলিশ অফিসে প্রত্যহ যাতায়াত বন্ধ করে অন্য ডিটেকটিভের হাতে সে ভার অর্পণ করেছিলাম। মিস্টার বেকারের এই স্বীকারোক্তি কাহারও মনে তাহার সম্বন্ধে হীন ধারণা অঙ্কিত করিল না। উপরন্তু দস্যু মোহনের অসীম সাহসী কার্যকলাপের চিন্তায় সকলের মন ভারাক্রান্ত হইয়া উঠিল। পুলিশ কমিশনার বিষণ্ণ স্বরে কহিলেন, এখন আমাদের কর্তব্য কি? জনসাধারণ যে উন্মত্ত হয়ে উঠেছে। দস্যু তস্করের বিরুদ্ধে যে স্বাভাবিক ঘৃণা মানুষের মনে সঞ্জাত হয়, দস্যু মোহনের ক্ষেত্রে ঠিক তার বিপরীত কার্য করছে। হেও এক বিষম বিপদ। মিস্টার বেকার কহিলেন, তার একমাত্র কারণ মোহন দারিদ্র্যের বন্ধু। যেখানে অভাব, শোক, দারিদ্র্য, সেখানেই দস্যু মোহনের মঙ্গল হস্তের আবির্ভাব হয়ে যায়। মোহনের বিদ্রোহ ধনী সম্প্রদায়ের, রাজা মহারাজা সম্প্রদায়ের বিরুদ্ধে। এক কথায় সে অভিজাত সমাজের ভীষণ শত্রু। এমন একটা ঘটনাও আমাদের দৃষ্টিতে আসেনি যে ক্ষেত্রে মোহন কোনো দরিদ্রের কোনো অনিষ্ট করেছে। অবিবাহিত অতি সুঠাম আকৃতি সম্পন্ন যুবক দেশের জনসাধারণের চিত্ত জয় করেছে। এবং অন্যান্য কারণের মধ্যে এটাও একটা শ্রেষ্ঠ কারণ যে কেন আমরা মোহনের কোনো ঠিকানা পাই না। আমার সন্দেহ হয় যে অনেকে তাকে বাড়িতে আশ্রয় দেয়, দিনের পর দিন তার সেবা করে নিজেকে কৃতার্থ ভাবে, তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে। আর এরূপ সন্দেহভাজন ব্যক্তি আমার নজরে এসেছে। কমিশনারের মন মোহনের প্রশংসায় তিক্ত হইয়া উঠিল। তিনি ঘড়ির দিকে চাহিয়া উঠিয়া দাঁড়াইলেন, কহিলেন, আজ সন্ধ্যার পর আপনি আমার সঙ্গে দেখা করবেন, তখন নীলকমলের সম্বন্ধে আদেশ জানাব। সভা ভঙ্গ হইল। সকলেই চিন্তিত মুখে বাহির হইয়া গেলেন। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ করিয়া একটি মাস অতিবাহিত হইয়া গেল। তবু দস্যু মোহন সম্বন্ধে কিছুই অবগত হওয়া গেল না। তাহার দম্ভপূর্ণ ভবিষ্যৎবাণী, আমি বিচারের সময় আদালতে উপস্থিত থাকিব না, ইহা সম্পূর্ণরূপে সত্য বলিয়া প্রমাণিত হইল। নীলকমলকে নানারূপ জেরা করিয়া ভয় দেখাইয়া কোনো কিছু বাহির করা দূরে থাকুক, তাহার চক্ষু হইতে নিদ্রার আমেজ পর্যন্ত দূর করা হইল না। মানুষ যে এরূপভাবে আহার ও দু একটা কাজের সময় ব্যতীত সারাক্ষণ নিদ্রা যাইতে পারে, ইহাও কল্পনাতীত ঘটনা। তাহাকে সাজা দিবার আর কোনো প্রমাণই যখন নাই, তখন তাহাকে আর কতদিন এমনভাবে আটক করিয়া রাখা যাইতে পারে? সুতরাং ম্যাজিস্ট্রেট একদিন তাহাকে মুক্তি দিবার আদেশ দিলেন। মিস্টার বেকার ও তাহার 2 জন সহকারী পূর্ব হইতে প্রস্তুত হইয়াছিল। যে মুহূর্তে একদিন শীতের কুয়াশাচ্ছন্ন প্রভাতে নীলকমলকে জেল হইতে বাহির করিয়া দেওয়া হইল, তাহারা সেই মুহূর্তে তাহার পিছু লইলেন। মিস্টার বেকারের দৃঢ় বিশ্বাস হইয়াছিল যে নীলকমল দস্যু মোহনের হাতের তাস,
সুতরাং তাহার পিছু লওয়া হইলে তাহারা দস্যু মোহনের আড্ডার খবর না জানিতে পারেন, কিন্তু মোহনের কোনো সহচরের সংবাদ পাওয়া এতটুকু বিচিত্র হইবে না। তাহারা মোহনের নিকট হইতে বা নীলকমলের মতো একটা নির্বোধ নিরেট লোকের কাছ হইতে কোনো কথা বাহির করিতে না পারিলেও তাহার অন্য সহচর ও সহচরদের নিকট হইতে তাহা পারিবেন না, তাহা কে বলিতে পারে? সুতরাং মিস্টার বেকার শেষ পন্থা গ্রহণ করিলেন। মিস্টার বেকারের এই যুক্তি পুলিশ কমিশনার সর্বান্তকরণে গ্রহণ করিয়াছিলেন এবং অন্য দুইজন বিখ্যাত ডিটেকটিভকে তাহার সহিত পাঠাইয়া দিলেন। নীলকমল জেল হইতে ছাড়া পাইয়া ফটকের বাহিরে আসিয়া পা ঘষিতে লাগিল। তাহার মুখভাব দেখিয়া স্পষ্টতই ধারণা হইল সে যেন মুক্তি পাইয়া সুখী হয় নাই। সে বারবার সতৃষ্ণ নয়নে জেল ফটকের ভিতর দিয়া চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল। অবশেষে যখন বুঝিল যে ফটক বন্ধ, আর তাহার জন্য মুক্ত হইবে না, তখন সে ধীরে ধীরে শহরের দিকে চলিতে লাগিল। নীলকমলের চলনভঙ্গি দেখিয়া ধারণা করা বিন্দুমাত্র কঠিন ছিল না যে সে কি করিয়া সময় কাটাইবে বা কি করিবে, কোথায় যাইবে, কোনো নিশ্চিত ধারণা তাহার ছিল না। সে ধীরে ধীরে চলিতে চলিতে একটা চীনা বন্ধকি দোকানের নিকট আসিয়া কয়েক মুহূর্ত ইতস্তত করিল। পরে সোজা ভিতরে প্রবেশ করিয়া গায়ের কোটটা খুলিয়া কয়েক আনা পয়সার বিনিময়ে বন্ধক করিল এবং বাহিরে আসিয়া ধীরে ধীরে চলিতে আরম্ভ করিল। নীলকমল বহু পথ ঘুরিয়া অবশেষে বাস স্ট্যান্ডের নিকট উপস্থিত হইল। একটা লোকারণ্য বাসে দৌড়াইয়া উঠিতে গেলে বাস কন্ডাক্টর, এ গাড়িতে জায়গা নাই, পরের গাড়ি 5 মিনিট পরে, তাতে আসুন, বলিয়া চিৎকার করিয়া উঠিল ও বাস ছাড়িয়া দিল। সম্মুখেই একটা চায়ের দোকান। নীলকমল 2-1 মিনিট একটা বাস ইন্সপেক্টরের সঙ্গে কথা কহিয়া চায়ের দোকানে প্রবেশ করিল। মিস্টার বেকার উক্ত বাস ইন্সপেক্টরের নিকট গিয়া বিনা ভূমিকায় আপন পরিচয় বস্তুটি দেখাইলেন এবং জিজ্ঞাসা করিলেন, ও লোকটা তোমার কি জিজ্ঞাসা করল? বাস ইন্সপেক্টর কহিল, জর্জ টাউনে বাস ক মিনিট পরে ছাড়বে, আর 1 কাপ চা খাবার সময় হবে কিনা জানতে চাইল। ধন্যবাদ, বলিয়া মিস্টার বেকার তাহার সহকারী 2 জনকে নিকটে আসিতে আহ্বান করিলেন এবং বলিলেন, শীঘ্র 2খানা ট্যাক্সি ভাড়া করো। আমার সঙ্গে তোমাদের মধ্যে একজন একটা ট্যাক্সিতে, আর একজন অন্য একটা ট্যাক্সিতে এর পিছু ধাওয়া করতে হবে। যাও, শীঘ্রই বন্দোবস্ত করো। যথা আদেশ বন্দোবস্ত হইল, কিন্তু 10 মিনিট অতিবাহিত হইয়া গেল, তবু নীলকমল ফিরিল না দেখিয়া মিস্টার বেকার সন্দিহান হইয়া চায়ের দোকানে প্রবেশ করিলেন। দেখিলেন নীলকমল নাই এবং দোকানের অন্যদিকে একটা দরজা আছে দেখিয়া তিনি ক্রোধে বিস্ময়ে আত্মহারা হইলেন ও দ্রুতপদে অন্য দ্বার দিয়া বাহির হইয়া চারিদিকে চাহিতে লাগিলেন, কিন্তু নীলকমলকে দেখিতে পাইলেন না। তাহার নিজের উপর অত্যন্ত রাগ হইল। এমন সময় সহসা দেখিলেন নীলকমল একটি দ্বিতল বাসের উপর চড়িয়া উত্তর মুখে যাইতেছে। মিস্টার বেকার ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া ধাবমান বাসে লাফাইয়া উঠিলেন এবং দ্বিতলে উঠিয়া নীলকমলের পিছনের আসনে উপবেশন করিলেন। তখন তাহার মনে হইতে লাগিল 2 হাতে টানিয়া হতভাগার মাথা ছিঁড়িয়া ফেলেন। তিনি তাহার সহকারী 2 জন হইতে বিচ্ছিন্ন হইয়া পড়িলেন। যাহা হোক, তিনি যে অবশেষে নীলকমলকে পাইয়াছেন ইহাতেই তিনি সন্তুষ্ট হইয়া নীরবে পশ্চাতে বসিয়া রইলেন। বাস নানা স্থানে বাঁধিয়া নানা আরোহীকে নামাইয়া এবং নতুন আরোহীকে তুলিয়া ছুটিতেছিল। মিস্টার বেকার দেখিলেন নীলকমল তাহার অভ্যাস মতো ঢুলিতেছে। তাহার মস্তক নিদ্রার আমেজে বুকের ওপর ক্ষণে ক্ষণে নামিয়া পড়িতেছিল। এমন একটা নির্বোধ নিরেট হতভাগাও যে বুদ্ধির দৌড়ে তাকে প্রায় পরাভূত করিতে সক্ষম হইয়াছিল এবং সহকারী 2 জন হইতে তাহাকে পৃথক করিতে সক্ষম হইল, ইহা কি নীলকমলের বুদ্ধির খেলা না আকস্মিক ঘটনা? মিস্টার বেকার ভাবিবার চেষ্টা করিতে লাগিলেন। নীলকমলের মুখবিবর অর্ধ উন্মুক্ত, তাহার মুখে বোকামির সকল চিহ্ন বিদ্যমান। এমন একটা লোক কি কখনো দস্যু মোহনের সহকারী হইতে পারে? না, ইহা কখনোই সম্ভব হইতে পারে না। তাছাড়া এই গোবেচারা লোকটা যে তাহাকে বুদ্ধির খেলায় পরাভূত করিবে, ইহাও সম্পূর্ণ অবিশ্বাস্য ব্যাপার। স্রেফ দৈব নীলকমলের প্রতি প্রসন্ন হইয়া এইরূপ পরিস্থিতি সম্ভব করিয়াছে। রেলওয়ে স্টেশনের নিকট আসিয়া নীলকমল বাস হইতে অবতরণ করিল। বলা বাহুল্য, মিস্টার বেকারও তাহার পিছু পিছু অবতরণ করিলেন।
কিন্তু জর্জ টাউন যাইবে বলিয়া এখানে নীলকমল নামিল কেন? এই চিন্তায় মিস্টার বেকারের মন বিস্ময়ে পরিপূর্ণ হইয়া উঠিল। যাহা হোক, তিনি অতি সাবধানে তাহার পিছু লইলেন। নীলকমল ধীরে ধীরে চলিতে লাগিল। সে অবিরত এক রাস্তা হইতে অপর রাস্তায়, দক্ষিণ হইতে বামে এলো মেলো ভাবে চলিতে চলিতে অগ্রসর হইতে লাগিল। মাঝে মাঝে সে মুখ তুলিয়া কাহাকে যেন অনুসন্ধান করিতে লাগিল। তবে কি সে কাহাকে প্রত্যাশা করিতেছে? সফলতা নিকটবর্তী ভাবিয়া মিস্টার বেকারের মন উৎফুল্ল হইয়া উঠিল। তিনি দ্বিগুণ উৎসাহে নীলকমলকে অনুধাবন করিতে লাগিলেন। এমনি করিয়া পথ চলিয়া প্রায় 1 ঘণ্টা অতিবাহিত হইয়া গেল। অবশেষে নীলকমল সমুদ্রের ধারে উপস্থিত হইল এবং শ্রান্ত ও ক্লান্ত কলেবরে একটা বেঞ্চের উপর উপবেশন করিল। মিস্টার বেকার নীলকমলের অদূরে একটা গাছের আড়ালে দণ্ডায়মান থাকিয়া তাহাকে লক্ষ্য করিতে লাগিলেন। দেখিতে দেখিতে 1/2 ঘণ্টা উত্তীর্ণ হইয়া গেল। নীলকমল উঠিবার নাম মাত্র করিল না। মিস্টার বেকার চারিদিকে চাহিয়া দেখিলেন, সে সময়ে সমুদ্রের ধার একেবারে জনমানব শূন্য। তিনি অধৈর্য হইয়া উঠিলেন এবং নীলকমলের সহিত আলাপ করিবার উদ্দেশ্যে পার্শ্বে গিয়া উপবেশন করিলেন। মিস্টার বেকার তাহার হাতের ছড়ি দিয়া বালুর উপর দাগ কাটিতে কাটিতে সমুদ্রের দিকে চাহিয়া কহিলেন, চমৎকার দৃশ্য। নীলকমল কোনো উত্তর দিল না, নীরবে রহিল। সহসা নীলকমল উচ্চ হাস্য বেগে ফাটিয়া পড়িতে লাগিল। শিশুরা যেমন অকারণে হাসিতে হাসিতে লুটাইয়া পড়ে, সেইরূপ অফুরন্ত হাস্যধারা আকাশ বাতাস ও সমুদ্রের কল্লোলের ভিতর আছাড় খাইয়া পড়িতে লাগিল। যেন সে হাস্যপ্রবাহ কখন থামিবে না। অন্তহীন হাস্যধারা অবিরাম উচ্চ কল্লোলে প্রবাহিত হইতে লাগিল। মিস্টার বেকার চকিত হইয়া উঠিলেন। তাহার কর্ণে এই হাস্যধারা অপরিচিত নহে। তীব্র উত্তেজনায় তাহার মাথার চুল খাড়া হইয়া উঠিল। তিনি 2 হাতে সমস্ত শক্তি দিয়া নীলকমলের শার্ট চাপিয়া ধরিয়া তাহার মুখের দিকে এক দৃষ্টে চাহিয়া রহিলেন। তিনি আদালতে যেমন ভাবে তাহাকে পরীক্ষা করিয়াছিলেন, তাহার অপেক্ষা আরো ভালো করিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিলেন। সহসা তিনি বিস্ময়ে হতবাক হইলেন। তিনি দেখিলেন, তিনি যাহাকে দেখিতেছেন সে নীলকমল নহে। আদালতে দৃষ্ট সেই নির্বোধ নিরেট লোকটা নহে। তিনি দেখিতেছেন দস্যু মোহনকে। তিনি সবিস্ময়ে দেখিলেন, যে চক্ষু কোটরগত বলিয়া পূর্বে বোধ হইয়াছিল, এখন আর তাহা নাই। দস্যু মোহনের হাস্যময় উজ্জ্বল চোখ দুটি চাহিয়া রহিয়াছে। যে মুখের চামড়া লোল ও বিবর্ণ বলিয়া বোধ হইয়াছিল, সেই মুখ অত্যাশ্চর্য জাদু মহিমায় পরিবর্তিত হইয়া দস্যু মোহনের যৌবন সুলভ কান্তি ভরা সুন্দর মুখ প্রকাশিত হইয়াছে। মুখে এতটুকু পার্থক্য নাই। তিনি সহসা ক্রোধে জ্বলিয়া উঠিয়া চিৎকার করিয়া উঠিলেন, দস্যু মোহন! মিস্টার বেকার সুতীব্র ক্রোধে ফাটিয়া পড়িয়া মোহনের উপর লাফাইয়া পড়িয়া তাহার গলা চাপিয়া ধরিলেন। তাহার বয়স 50 বৎসর হইলেও শক্তি সামর্থ্যে দস্যু মোহনের অপেক্ষা 10 গুণ বেশি শক্তিমান। তিনি চকিতে ভাবিলেন, দস্যু মোহনকে গ্রেপ্তার করিতে পারিলে তিনি কিরূপ অসামান্য সুযশে আমোদিত হইবেন। কিন্তু তাহাদের ধস্তাধস্তি শীঘ্রই শেষ হইয়া গেল। দস্যুমোহন মিস্টার বেকারের এই সবেগ আক্রমণে এতটুকু বিচলিত না হইয়া স্থিরভাবে বসিয়া রহিল। সহসা মিস্টার বেকার একটা তীব্র আর্তনাদ করিয়া উঠিলেন। তাহার দক্ষিণ হস্ত অবশ হইয়া ঝুলিতে লাগিল। আপনি যদি আমার কাছে কলকাতায় জিউজিৎসু শেখবার সুযোগ পেতেন, তাহলে আপনি জানতেন আমার এই সামান্য কৌশলকে জাপানি ভাষায় কি বলে। জাপানিরা এই কৌশলকে বলে উদিসিঘি। 1 মুহূর্ত বেশি যদি আমি এই কৌশল আপনার হাতের উপর চালাতুম, তাহলে এতক্ষণে আপনার হাতটা ভেঙে যেত মিস্টার বেকার, এবং তাহলেই আপনার উপযুক্ত শাস্তি হতো। কি আশ্চর্য! আপনার মতো একজন পুরাতন বন্ধু, যাকে আমি ভক্তি করি, সম্মান দিই, যার সম্মুখে আমি নিজের ছদ্মবেশ খুলতে সাহস পায় না, তার এমন ব্যবহার! সত্যি বড় দুঃখের বিষয় বেকার। মোহন সহসা বিস্মিত কণ্ঠে কহিল, এ কি ব্যাপার বন্ধু বেকার? মিস্টার বেকার নীরবে বসিয়াছিলেন।
তাহার সারা মন আলোড়িত করিয়া এই চিন্তা উদিত হইতেছিল যে তাহার সাক্ষী দস্যুমোহন এমনভাবে মুক্তি পাইয়াছে, একমাত্র তাহারই ভুলের সুযোগে তাহাকেই প্রতারিত করিয়া মোহন কৃতকার্য হইয়াছে। এই পলায়নের কাহিনী তাহার সকল সুনাম নষ্ট করিবে, হয়তো তাহার এতদিনের চাকরিও তাহাকে হারাইতে হইবে। মিস্টার বেকারের দুই চক্ষু উথলিয়া অশ্রুধারা গণ্ড বাহিয়া ঝরিয়া পড়িতে লাগিল। মিস্টার বেকারের দিকে ক্ষণকাল চাহিয়া থাকিয়া মোহন কহিল, মাই গড, আপনি যদি এই ব্যাপারকে এমন দৃষ্টিতে দেখবেন বুঝতে পারতাম, তাহলে আমি আপনার সঙ্গে কথাই বলতাম না। তাছাড়া নীলকমলকে সাজা দেবার কোনো সঙ্গত কারণই তো আপনাদের ছিল না মিস্টার বেকার। তাহলে আদালতে তুমিই নীলকমল আর এখানে তুমিই মোহন, দুজনেই এক লোক? মিস্টার বেকার জিজ্ঞাসা করিলেন। হ্যাঁ, আমি আমি আর কেউ নয়। সেখানেও আমি, এখানেও আমি। মিস্টার বেকার সবিস্ময়ে কহিলেন, তাও কি সম্ভব? মোহন তাচ্ছিল্য স্বরে কহিল, সেজন্য কারোর জাদুকর হবার প্রয়োজন নেই। সুপণ্ডিত বিচারক কি বলেছিলেন শোনেননি? যে কোনো লোক যদি বছর 10-12 ধরে নানা বিদ্যায় সুশিক্ষিত হতে পারে, তবে তার পক্ষে কোনো কিছু সাধন করা এতটুকু অসম্ভব ব্যাপার নয়। কিন্তু তোমার চোখ, তোমার মুখ, সবিষয়ে মিস্টার বেকার জিজ্ঞাসা করিলেন। আপনি কেন ভুলে যাচ্ছেন যে 2 বছর আমি বৈজ্ঞানিক স্যার ঘোষের ল্যাবরেটরিতে যে শিক্ষানবিশ করেছিলাম, সে শুধু ছেলে খেলার জন্য নয়। যে লোক একদিন জগৎ বিখ্যাত নাম অর্জন করবে, তার পক্ষে নিজের চেহারার একটু বদল করা কিছুমাত্র আশ্চর্যের বিষয় নয় মিস্টার বেকার। আমাদের ভারতবর্ষে এমন অনেক গাছগাছরা আছে। আমাদের শ্রেষ্ঠ আয়ুর্বেদিক গ্রন্থ বেদের এক অংশে যেসব অত্যাশ্চর্য অব্যর্থ সুপরিকল্পিত নির্দেশ আছে, তা যদি আপনি জানতেন, তাহলে আমার মুখের ও চোখের পরিবর্তন করা কত কত সহজ তা ভেবেই শুধু আশ্চর্য হতেন, আমাকে দেখে হতেন না। গত 2 মাস ধরে নির্জন সেলে বন্ধ থেকে আমি ধীরে ধীরে নিজেকে রূপান্তরিত করেছিলাম। আমার এই পরিবর্তনের গতি এত ধীরে ধীরে হয়েছিল যে ওয়ার্ডারদের নজরে পড়েনি। এবার বুঝেছেন মিস্টার বেকার? মিস্টার বেকারের সন্দেহ গেল না। তিনি জিজ্ঞাসা করিলেন, কিন্তু নীলকমলদের কাহিনী? ও, নীলকমলদের। সত্যি একজন নীলকমল আছে। সে অত্যন্ত দরিদ্র। ভিক্ষাবৃত্তি তার জীবন ধারণের একমাত্র পেশা। বছর 3 আগে, অর্থাৎ আমার আবির্ভাবের পূর্বক্ষণে, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। তার চেহারার এবং আমার চেহারার এতই সাদৃশ্য আছে যে পাছে আমি বারবার গ্রেপ্তার হই এবং ভ্রমবশত তাকেই আপনারা গ্রেপ্তার করেন এবং শাস্তি দেন, এই ভয়ে আমি এমন এক নিরাপদ আশ্রয়ে তাকে রাখতে বাধ্য হই যে সেখান থেকে সে আর কারুর নজরেই আসবে না। এবং আমি ধীরে ধীরে আমাদের মধ্যে সাদৃশ্যটুকু আমার দেহ হতে লোপ করি। সেই নীলকমলকে আমার বন্ধুরা যোগাযোগ করে আপনাদের 5 আইন ভঙ্গ করায় ও 1 রাত্রি কৌশলে হাজত বাস করায় এবং হিসেব করে তাকে হাজত থেকে এমন এক সময় মুক্ত করে যে সময় আমিও পুলিশ অফিস থেকে বার হয়ে জেলের গাড়িতে উঠি। এসবের প্রয়োজন হয় এই জন্যই যে চরম প্রয়োজন সময় আপনাদের এমন বিশ্বাস জন্মানো যাতে আপনারা ভাবতে বাধ্য হন হয়তো সেই সময়ই আমি পলায়ন করতে সক্ষম হয়েছি। আর হয়েছিল তাই মিস্টার বেকার। মিস্টার বেকার ঘাড় নাড়িয়া কহিলেন, ঠিক তাই। মোহন কহিতে লাগিল, নীলকমলকে এই প্ল্যানের মধ্যে আনার সবচেয়ে বড় প্রয়োজন হয়েছিল। যদি তা না হতো আমি কি আপনারা জানতে চাইতেন? তাহলেই আমার সব মতলব ফাঁস হয়ে যেত। আপনারা অনুসন্ধানের মুখে দেখতে পেলেন এক নীলকমল ভিখারি, সে ঠিক ওই সময় এই পুলিশ হাজত থেকে বার হয়েছিল, আর আমিও নিজেকে নীলকমল বলে পরিচয় দিলাম। সুতরাং এই বদল কার্য সুচারুরূপে সুসম্পন্ন হলো। কেমন, তাই না মিস্টার বেকার? মিস্টার বেকার মাথা দোলাইয়া কহিলেন, হ্যাঁ হ্যাঁ, তোমার কথাই ঠিক। মোহন দৃপ্ত মুখে কহিল, আগের কথা মনে করুন, আমি যখন দম্ভ করে ঘোষণা করেছিলাম যে আমি বিচারের সময় আদালতে হাজির হব না, তখন আপনারা ব্যতীত ভারতের সমস্ত নরনারী বিশ্বাস করেছিল আমি নিশ্চয়ই পলায়ন করব।
কিন্তু আপনারা ভাবলেন আমি বৃথা দম্ভ প্রকাশ করছি। আপনারা আরো ভাবলেন কুমার নিত্য বিক্রমের কেসে সফল হয়েছি বলে আমি শক্তিগর্বে আত্মহারা হয়ে পড়েছি। কিন্তু আপনারা একবারও চিন্তা করলেন না যে দস্যুমোহন এমন মিথ্যা অহংকার করে না। যখন সে বলে সে পালাবে, তখন নিশ্চয়ই কোনো কারণ আছে, এমন কোনো সুযোগ আছে যার বলেই সে এমন প্রকাশ্য দম্ভ করে। আপনারা কি ভাবলেন না ভাবলেন আমার এসবে কিছুই এসে গেল না, কিন্তু ভারতের নরনারীর মনে দৃঢ় বিশ্বাস জন্মালো যে আমি পলায়ন করব। একেই বলে বিশ্বাসের শক্তি, দ্বিধাহীন সন্দেহহীন নির্মল বিশ্বাস। মোহন পলায়ন করবে, সে বিচারের সময় হাজির হবে না, এই বিশ্বাস সকলের মনে অঙ্কিত হয়ে গেল। আর সেই সঙ্গে আপনার মনও দ্বিধাজড়িত হয়ে উঠল। তারপর আপনি যখন আদালতে আমাকে পরীক্ষা করে বললেন যে আমি দস্যুমোহন নই, আমি অন্য লোক, তখন আদালত গৃহের সমগ্র জনতা এক মনে বিশ্বাস করলো যে আমি মোহন নই, আমি মোহন হতেই পারি না, মোহন পালিয়েছে, আমি অন্য ব্যক্তি। কিন্তু একটা লোকও যদি বিন্দুমাত্র সন্দেহ প্রকাশ করত, একটা লোকও যদি একবার বলতো যদি এই লোকটাই সত্য সত্য দস্যুমোহন হয় এবং আমার কাছে এমন দ্বিধাজড়িত মন নিয়ে এসে আমার দিকে চেয়ে দেখত, তাহলে আমার সমস্ত চালাকি পণ্ড হয়ে যেত। আমি কিছুতেই দস্যুমোহন হতে পারি না, দস্যুমোহন পালিয়েছে, নিশ্চয়ই পালিয়েছে, না পালিয়ে পারে না। সুতরাং সকলের দৃষ্টি ও মনের অটল বিশ্বাস প্রতারিত হতে এতটুকু দ্বিধা হলো না। সঙ্গে সঙ্গে আপনিও প্রতারিত হলেন। মোহন সহসা মিস্টার বেকারের একটা হাত চাপিয়া কহিল, এখন স্বীকার করুন বন্ধু, আপনি সেদিন সত্যি ঠিক সময়ে ব্রডওয়ে হোটেলে আমার জন্য অপেক্ষা করেছিলেন কিনা? মিস্টার বেকার মোহনের প্রশ্ন এড়াইয়া গিয়া জিজ্ঞাসা করিলেন, তোমার বন্ধুদের জেলের গাড়িতে দাঁড় কেটে রাখা বিষয়ে তুমি কি বলতে চাও? মোহন হাসিয়া কহিল, স্রেফ ধাপ্পা আর ভাঁওতা ছাড়া কিছুই নয়। তারা জেলের পুরাতন গাড়িখানার বিনিময়ে অন্য একখানি সেই একই রকম গাড়িতে দাঁড় কেটে রেখে একটা পরীক্ষা করতে চেয়েছিল। আমি বুঝিয়েছিলাম যে অমন একটা বিপদ সংকুল প্ল্যান এক দৈব ভিন্ন কোনো অবস্থাতেই সফল হতে পারে না। অথচ জনসাধারণের মধ্যে একটা আগ্রহ জাগিয়ে রাখবার জন্য ইচ্ছা না থাকলেও একবার চেষ্টা করেছিলাম। তার ফলে আমার সত্যিকারের প্ল্যান আশাতীত সাফল্য লাভ করেছে। মিস্টার বেকার কহিলেন, সিগারের মধ্যে পত্র কি আমাদের ধাঁধা লাগাবার জন্য ইচ্ছে করে রেখেছিলে? মোহন হাসিতে হাসিতে কহিল, হ্যাঁ, আর ছুরির মধ্যে আমার জবাবও। আর চিঠিগুলো? হ্যাঁ, আমি লিখেছিলাম। আর ওই নারী যে তোমাকে পত্র লিখত সে কে? আমি 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 সবই আমি ইচ্ছে করলে যে কোনো রকম হস্তাক্ষর লিখতে পারি। মিস্টার বেকার এক মুহূর্ত চিন্তা করিয়া কহিলেন, বেশ, সবই যেন তুমিই করেছ, কিন্তু যখন নীলকমলের দেহের মাপ নেওয়া হলো তখন তোমার মাপের সঙ্গে মিলল না কেন? হাসিতে হাসিতে মোহন কহিল, মোহনের দেহের সঠিক মাপ কারোর কাছেই যে নেই। মিস্টার বেকার কহিলেন, রাবিশ, বাজে বকো না মোহন। মোহন কহিল, অন্তত সঠিক মাপ নেই। আর এই বিষয়ে অর্থাৎ দেহতত্ত্ব নিয়ে আমি বহুদিন আলোচনা করেছিলাম, তা কি এমনি বৃথা যাবে বললে মিস্টার বেকার? অবশ্য আমি স্বীকার করছি, কানের মাপ, নাকের মাপ এবং মাথার মাপের তারতম্য আদৌ হয় না। কিন্তু কি জানেন, গতবার যখন আমি আপনার সঙ্গে রেঙ্গুনে আসি তখন সেখানের পুলিশ অফিসারের একজন কেরানিকে মোটা রকম বকশিস দিয়ে রেকর্ডে আমার মাপের গোলমাল করে রাখি। আর এ নিয়ে আপনারা আমার রেকর্ড তৈরি করেছেন, সুতরাং বুঝতেই পারছেন নীলকমলের মাপের সঙ্গে আমার মাপ কেন মেলেনি। মিস্টার বেকার ক্ষণকাল নীরব থাকিয়া কহিলেন, বেশ, এখন তুমি কি করবে? আমি এখন বিশ্রাম গ্রহণ করব। আমাকে এখন কিছুদিন কোনো স্বাস্থ্যকর স্থানে থেকে আমার স্বাস্থ্য উদ্ধার করতে হবে। তাছাড়া আমি নানা মানুষের রূপ ধারণ করে নিজে যে কি তা প্রায় ভুলেই গেছি। তার ফলে এই হয়েছে যে আমি এখন আমাকে অনেক সময় হারিয়ে ফেলি। তারপর আপনার মনে আছে কি মিস্টার বেকার, মিস সোমের কথা? এতদিন জেলে থেকেও তাকে আমি ভুলতে পারিনি। সত্য বলতে কি, রমাকে ভোলা দূরে থাকুক,
সে আমার মনে আরো জোর করে চেপে বসেছে। এমন হবে জানলে বহুদিন পূর্বেই আমি জেল থেকে চলে আসতাম, মিথ্যে সময় অপব্যয় করতাম না। মোহনের স্বরে হতাশার সুর ফুটিয়া উঠিল। মিস্টার বেকার কহিলেন, তাহলে এখন প্রিয়তমা সন্দর্শনে যাত্রা করবে, কি বলো মোহন? মোহন হাসিয়া কহিল, আপনার কথাই সত্য হোক মিস্টার বেকার, আমি যেন রমাকে প্রিয়তমা বলেই ভাবতে সক্ষম হই। সহসা মোহন বেঞ্চির সম্মুখে পায়চারি করিয়া ঘুরিতে লাগিল। তাহার মুখে এক অভিনব আলো ফুটিয়া উঠিল। এক সময় মিস্টার বেকারের সম্মুখে দাঁড়াইয়া কহিল, আশা করি আমাদের মধ্যে সব কথা বলা কওয়া শেষ হয়ে গেছে মিস্টার বেকার? না, মিস্টার বেকার কহিলেন, আমি জানতে চাই তুমি তোমার পলায়নের সত্য কাহিনী কাগজে প্রকাশ করবে কিনা, আর আমি যে ভুল করেছি তাও লিখবে কিনা। মোহন মৃদু হাস্যমুখে কহিল, না 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 না, জগতে আর তৃতীয় ব্যক্তি আমাদের এই বিষয়ের একটি বর্ণও জানতে পারবে না। আপনি নিশ্চিন্ত হন মিস্টার বেকার। তাছাড়া মোহনের এইসব গুপ্ত তথ্য যে জনসাধারণকে জানিয়ে নিজেকে হালকা করবে, এমন বিশ্বাস আপনার হলো কি করে? না বন্ধু, আপনার কোনো চিন্তা নেই। আজ আমাকে একটা নিমন্ত্রণ রক্ষা করতে হবে, আর আমি দেরি করতে পারছি না বন্ধু। বিদায় বিদায়। মোহন ও মিস্টার বেকার উভয় সহর্ষে করমর্দন করিলেন। মিস্টার বেকার জিজ্ঞাসা করিলেন, কোথায় নিমন্ত্রণ মোহন? আমি ভেবেছিলাম তুমি বিশ্রাম করার জন্য উতলা হয়েছ। তবে? মোহন হাসিয়া কহিল, হায়, সামাজিক লোক হতে হলে দায়িত্ব এড়িয়ে চলা যায় না। আমার বিশ্রামের দিন আগামীকাল থেকে শুরু হবে। মিস্টার বেকার কহিলেন, কোথায় নিমন্ত্রণ মোহন? লাট সাহেবের বাগান বাড়িতে, বলিয়া মোহন ধীরে ধীরে দৃষ্টির বাহিরে চলিয়া গেল। শেষ হল দস্যু মোহন সিরিজের কারাগারে মোহন এই উপন্যাসটি। লেখক ছিলেন শ্রী শশধর দত্ত। আজ বিদায় নেব, তবে বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো, যদি আপনাদের অভিমত জানতে পারি ভালো লাগবে। নতুন গল্প নিয়ে ফিরব খুব শিগগিরই। ততদিন আপনি শুনুন গল্পের ক্যারাভ্যান।